প্রিয় শ্রোতাগণ, আজকে হরর স্টোরিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। এমন যদি আপনার সাথে হয় যে আপনি কারোর সাথে দিঘির পাড়ে রাতের বেলায় মাছ ধরতে গিয়েছেন, আর কিছুক্ষণ বাদে আপনি জানতে পারেন যে যার সাথে আপনি মাছ ধরতে এসেছেন সে জীবিত নয়, একজন মৃত আত্মা, তখন আপনার মানসিক অবস্থা কেমন হবে? আজকের গল্পটা ঠিক সেরকম একটি ভৌতিক গল্প, যেটা শুনে আপনার গায়ে কাঁকা দিয়ে উঠবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। তো শুরু করা যাক আজকের গল্প, লাহাদিঘির ভূত। জ্যৈষ্ঠ মাসের খরতাপে গ্রামের কাঁথার মতো ছড়ানো মেঠো পথগুলো যেন গলে গিয়ে ধুলো হয়ে উঠছে। আকাশটাকে দেখলে মনে হয় কেউ যেন শতাব্দীর জমানো রাগ নিয়ে আগুনের চাদর মেলে রেখেছে। বৃষ্টির সাড়া নেই কোথাও, ছায়া মিলছে না, শীতল হাওয়ার আভাসও নেই। সেই রোদের মাঝেই হাঁপাতে হাঁপাতে হেঁটে চলেছে এক ব্যক্তি, যার নাম মাধব। সে একজন ফেরিওয়ালা, গায়ে সস্তা একটা সাদা গামছা, পরনে ধুতি, মাথায় কয়েকটা পুরনো কাঁসার হাড়ি আর দু একটা পিতলের থালা। ঘর থেকে ঘরে হাঁড়ি, পাতিল, কাঁসার গ্লাস, ছোট ছোট খেলনা বিক্রি করে দিন কাটে তার। গ্রাম থেকে গ্রামে ঘুরে ফেরি করে বেড়ানো তার রোজ নামচা। কিন্তু আজকের মতো এমন দাবদাহের দিনে শরীর আর সায় দিচ্ছে না। একটু দূরেই একটা পুকুর দেখা গেল। চারপাশে ধান ক্ষেতের মাঝে ছোট্ট অথচ গভীর এক জলাশয়, যার পাড়ে একটা বিশাল শিমুল গাছ। মাধব গাছটার ছায়া এসে বসে পড়ল। ঘাম মুছতে মুছতে একবার জলের দিকে তাকাল। পুকুরের সেই শান্ত জল যেন ওর গভীরে কোনো পুরনো দিনের স্মৃতির ঢেউ খেলে দিচ্ছে। চোখ বুঝতেই ফিরে এলো এক টুকরো শৈশব। কিন্তু হঠাৎ করে যেন সেই দৃশ্যপট বদলে যায়। মাথার উপর থেকে যেন কোনো ছায়া সরে গেল। চোখ খুলতেই মাধবের সামনে জল জল করে ওঠে সেই দিনগুলোর স্মৃতি, যেদিন তার বাবার সাপের ছোবলে মৃত্যু হয়েছিল। জমিতে কাজ করতে গিয়ে মাটির ভেতর থেকে হঠাৎ উঠে আসা একটা গোখরো সাপ এক কামড়ে শেষ করে দিয়েছিল মানুষটাকে। তারপর শুরু হয়েছিল লড়াই, ক্ষুধা, দারিদ্র আর লজ্জার সঙ্গে। তখন থেকেই পড়াশোনার রীতি, সংসারের হাল ধরেছিল সে, যেটা আজও ধরে রেখেছে। তার বাবার বন্ধু গদাধর বিশ্বাসী ফেরিওয়ালার কাজটা শিখিয়েছিল। বলেছিল, আরে বাবা, কোনো কাজ ছোট না, তুই শুধু চেষ্টা কর। সেই চেষ্টা আজও চলছে। তবে একটা জিনিস ছাড়তে পারেনি সে, মাছ ধরা। সময় পেলেই চলে যায় ফাঁকা পুকুরে, বিলে, দিঘিতে। তার কাছে ছিপ মানে একটা জাদু। মাছ ধরার কৌশলে সে আজও গ্রামের সেরা। এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা হাওয়া বইল। শিমুল গাছের পাতাগুলো কেমন যেন কাঁপতে লাগলো। পুকুরের জলের উপর একটা সরু ঢেউ উঠল, যেন কেউ পাড় থেকে জলে নামছে। মাধব চমকে তাকাল। চমকে উঠে মাধব পিছন ফিরে তাকাতেই দেখতে পেল পুকুরের জলে এক বৃদ্ধ ব্যক্তি হাত মুখ ধুচ্ছে। বয়স ওই 60 ছুঁই ছুঁই হবে। গায়ে ধুতি আর পাতলা সাদা রঙের একটা ময়লা গেঞ্জি, কাঁধে একখানা পুরনো চটের থলে। মাথার চুল হালকা পাক ধরা আছে, গালের পাশে পাতলা ধূসর দাড়ি। কখন এলো লোকটা খেয়ালই করেনি মাধব। বৃদ্ধ লোকটা এবার থলের ভেতর থেকে একখানা ময়লা ধুতি কাটা রুমাল বের করে হাত মুখ মুছতে মুছতে ধীরে ধীরে এগিয়ে এলো মাধবের দিকে। তা কি মশাই, গরমটা ভালোই পড়েছে বলুন। যা কড়া রোদ পড়েছে, মনে হচ্ছে ক্ষেতের ফসলে যেন আগুন লেগে যাবে। আর বলবেন না,
এই গরমে হেঁটে হেঁটে একেবারে হাঁপিয়ে উঠেছি। ফেরি করতে করতে শরীরটা যেন শুকিয়ে কাঠ। ফেরি করেন? হ্যাঁ, ওই মাটির হাঁড়ি, পিতলের থালা, মাঝে মাঝে খেলনাও বিক্রি করি। গ্রামে গ্রামে ঘুরি আর এসব বেচে বেড়াই। তা ভালোই তো। আমিও দূরের এক গ্রামে কাজ সেরে ফিরছি। বেলা গড়িয়ে যাওয়ায় গরুর গাড়ির দেখা নেই। বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম। পথ বড়ই নির্জন। আপনাকে দেখে ভাবলাম একটু কথা বলা যাক। একা একা হাঁটতে হাঁটতে মনটা ভার হয়ে যায়। এমন সময় হঠাৎ পুকুরের জলে একখানা ঢেউ উঠল। একটা বড়সড় মাছ ঘাই মেরে জলের ওপর উঠে এলো। ঢেউ ছড়িয়ে গেল চারপাশে। ওই দেখুন, চমকে উঠল মাধব। বোয়াল হবে নিশ্চয়ই। দেখেন না কি ঢেউ তুলল। আহা, যদি একখানা ছিপ থাকতো এখন একেবারে ধরেই ফেলতাম রে ভাই। ও, তাহলে আপনি মাছ ধরেন বুঝি? সে আর বলতে, শৈশবে একটাই প্রেম ছিল, মাছ ধরা। পিঁপড়ের ডিম দিয়ে পুঁটি, কেঁচো দিয়ে শোল, গুড়ের চাল মেখে বোয়াল টোপানো, সবই জানা আমার। আমাদের সময় এমন কতজন ছিল যারা একবার ছিপ ফেললেই মাছ লাফিয়ে উঠত। তা আপনি কি পুকুরের ঢেউ দেখে ধরতে পারেন কোন মাছ? সে তো নিশ্চয়ই। গর্বে ফুলে ওঠে মাধব। আচ্ছা, আপনিও কি মাছ ধরেন নাকি? আহা, না রে ভাই, আমার অত ধৈর্য নেই ওই ওত পেতে বসে থাকার। তবে মাছ ধরার গল্প শুনতে আমার ভারী ভালো লাগে। আর যারা ভালোবাসে তাদের সঙ্গে সময় কাটাতে তো মন্দ লাগে না। এই যে মশাই, আপনার নামটাই তো জানা হলো না আমার। ভদ্রলোক কাঁধের থলেটা একটু সোজা করে বললেন, ও, আমি গোপাল চন্দ্র দাস। বাড়ি আমার উত্তর গোহালডাঙ্গা গ্রামে, নদীর ওপারেই পড়ে। গোহালডাঙ্গা, শুনেছি নামটা। ওদিকে তো একটা পুরনো শিব মন্দিরও আছে, তাই না? আছে বই কি, তবে এখন সবকিছুতেই ধ্বংস আর নির্জনতা। যাই হোক, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? না না, বলেন না। আসলে কি জানেন, আমাদের গ্রামে একটা বিশাল দিঘি আছে। দিঘিটার নাম হলো লাহা দিঘি। এককালে সত্যব্রত লাহা বলে এক জমিদার ছিলেন, তার মালিকানাতেই ছিল দিঘিটা। সারা বছর ধরে দিঘিতে মাছ চাষ হতো, আর প্রতি বছর হতো এক বিরাট মাছ ধরার প্রতিযোগিতা। তা কি রকম প্রতিযোগিতা? আরে মশাই, বিশেষ এক বোয়াল মাছ পালা করে ধরা হতো প্রতি বছর, একেবারে দৈত্যাকার। যে সেই মাছ ধরতে পারত সে পেত মোটা টাকার পুরস্কার। কিন্তু হায়, সে সব এখন স্মৃতি। 1980 সালের সময়টা ছিল বড় খারাপ। সেই সময় জমিদার সত্যব্রত বাবুর বড় ছেলে রায়চরণ এক বেনিয়ার কাছে জমির দলিল বন্ধক রাখে। মদ আর জুয়ায় সব উড়িয়ে দেয়। তারপর আগুন লাগে লাহা বাড়িতে। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ইচ্ছে করে লাগানো। তারপরে শুরু হয় জমিদারির পতন। যেটুকু সঞ্চয় থাকে সেটুকু ডাকাতেরা ডাকাতি করে চলে যায়, তার জমিদারিটাই চলে যায়। ওই নামটাই পড়ে আছে শুধু এখন। মানুষ বলে লাহা বাড়ির উপর অভিশাপ নেমে এসেছে। দিঘির পাড়ে রাত হলে কেউ এখন আর যায় না। কেউ কেউ বলছে দিঘির জলে নাকি এক অশরীরী নারীর ছায়া দেখা যায়, আবার অদ্ভুত শব্দ শোনা যায়। তবে মশাই, আমি এসব বিশ্বাস করি না। আমি আপনার সঙ্গে আলাপ করে বুঝলাম আপনি মাছ ধরতে খুব ভালোবাসেন। তাই বলছি, যদি চান একটিবার আসুন আমাদের লাহা দিঘিতে। বড় বড় মাছ পাবেন, কথা দিচ্ছি। আসতে তো ইচ্ছে করেই, কিন্তু ওদিককার মানুষজন কিছু বলে না। তা দিনের বেলা গেলে সমস্যা হতে পারে। লোকজন বলে ওই জায়গাটা শুভ নয়। মাধবের মনে হালকা কৌতূহলের তরঙ্গ উঠল বটে, কিন্তু সেটাকে ঢেকে ফেলল এক ধরনের আনন্দের উত্তেজনা।
কতদিন মাছ ধরেনি, এমন সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? ঠিক আছে, আসবো, আপনি ঠিকানাটা দিয়ে যান। গোপালবাবু থলের ভেতর থেকে কাগজ আর একখানা পুরনো বল পেন বার করল। তারপর দিঘির ঠিকানা, তার গ্রামের নাম এবং দিঘিটার একটা বিশেষ চিহ্ন সহ লিখে সেটা মাধবের হাতে ধরিয়ে দিল। দুজনে হাত মিলিয়ে বিদায় জানালো। সেদিন বিকেলটা পড়তে না পড়তেই মাধব তৈরি হয়ে নিল। মনটা যেন এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছিল। কতদিন পর আবার ছিপ হাতে দিঘির জলে বসবে। তার সাইকেলের পেছনে বাঁধা ছিল একটা ছোট্ট টিফিন ক্যারিয়ার, ভেতরে কিছু শুকনো মুড়ি, কাঁচা লঙ্কা আর গুড়, সঙ্গে একটা মোটা হ্যান্ডেলওয়ালা টর্চ লাইট, বড় ব্যাটারিওয়ালা, কারণ রাতের বেলা সাপ, শেয়াল, এমনকি ছোটখাটো বন বিড়ালও দেখা দিতে পারে। সেদিন সন্ধ্যা নামার আগেই সে বেরিয়ে পড়ল সাইকেল নিয়ে। গন্তব্য গোহালডাঙ্গা। রাস্তায় লোকজনের চলাচল প্রায় নেই বললেই চলে। মাধব জানে পথের মধ্যে পড়বে একটা নদী, যার উপর খেয়া পাড়া বসে, কিন্তু সেটা চলে কেবল নির্দিষ্ট সময়। আজকাল এই পথ দিয়ে খুব একটা লোক যাতায়াত করে না। মাধব গোপালবাবুর নির্দেশ মতো গ্রামে ঢুকে পড়ল। ঠিক উত্তর দিকে সাইকেল চালিয়ে মিনিট 5 যাওয়ার পর রাস্তাটা একপাশে বাঁক নিয়ে গেল। সেই রাস্তাটি সরু ছিল, মাটির তৈরি, মাঝখানে খানিকটা উঁচু আর দুপাশে ঢালু জমি, যেটাতে তখনও কিছু আমন ধান লাগানোর প্রস্তুতি চলছে। রাঘব বসে বসে চুপচাপ তাকিয়ে থাকলো দিঘির জলের দিকে। গোপালবাবু যেভাবে বলেছিল এতটুকু মিথ্যে নয়, ঠিক যেন তেমনটাই। প্রকাণ্ড 6-7 বিঘে জায়গা জুড়ে প্রসারিত এক অলৌকিক জলের দেহ, যার গভীর কালো জল এখন রাতের আঁধারে আরো গাঢ় হয়ে উঠেছে। মাধব চোখ রেখেছিল দিঘির জলে। মাছ ধরার অভিজ্ঞতা তার কম নয়। ছোটবেলা থেকে ধান ক্ষেত, পুকুর আর জলাভূমিতে কত না সময় কাটিয়েছে ছিপ হাতে। এমন জায়গা দেখে সে বুঝে যায় এই দিঘির গভীরে নিশ্চয়ই বড় বড় বোয়াল মাছ ঘাপটি মেরে বসে আছে। কিছুক্ষণ অপেক্ষা করে সে। যখন গোপালবাবুর কোনো দেখা মিলল না, তখন সে নিজেই ব্যাগ খুলে বের করল তার ছিপ আর চারা। সঙ্গে চারা হিসেবে ব্যবহার করছে পচা কাঁকড়ার মাংস আর সর্ষে তেলের সঙ্গে ভেজানো শুকনো মাছ কুচি, যেটা বিশেষত বোয়াল মাছ ধরার জন্য এনেছে সে। আর এই চারা বোয়াল মাছ ধরার জন্য অত্যন্ত কার্যকারী টোপ। সে হাতের সুখে টোপটি গেঁথে নিয়ে ছিপ ফেলল দিঘির দিকে। কিছুক্ষণ পর থেকে মাধব টের পেল কিছু একটা যেন ঠিক হচ্ছে না। বারবার সে টোপ গেঁথে জলে ছুড়ছে, ফাতনা স্থির, নিষ্পন্দ, অথচ যখন ছিপ তুলে দেখছে হুক ফাঁকা, চারা নেই। যেন কিছু একটা নিচে থেকে নিঃশব্দে অদৃশ্যভাবে গিলে নিচ্ছে তা, কোনো আলোড়ন ছাড়াই। এই দৃশ্যপটের মধ্যে এমন অদ্ভুত আচরণ দেখে মাধবের গাটা যেন শিরশির করে উঠল। এমন ঘটনা তার দীর্ঘ জীবনে আগে কখনো হয়নি। মনে হতে লাগল এখানে রাতের বেলায় মাছ ধরাটা কি তবে ভুলই হল? গোপালবাবুর কথাটা কি তবে নিছক ভুলে ঠেলে দেওয়া বিশ্বাস? এমন সময় হঠাৎ পিছনে রামবাগান থেকে পাতার উপর চাপ পড়া মচমচ শব্দ ভেসে এল। মাধব টর্চটা হাতের কাছে তুলে নিল আর আলোর রশ্মি ফেলল গাছেদের ফাঁক দিয়ে। একটু দূরে দেখতে পেল একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরা, কাঁধে একটা গামছা, ধীরে ধীরে গাছেদের ফাঁক দিয়ে এগিয়ে আসছেন। মাধব বুঝে নিল যে এ হলো গোপালবাবু। তা কি মশাই, কখন এলেন?
বলেই পাশে বসে পড়লেন গোপালবাবু। শ্বাস নিতে নিতে বললেন, একটু দেরি হয়ে গেল, এর জন্য দুঃখিত। আসলে রওনা দিতে গিয়ে গিন্নি পাঠিয়ে দিয়েছিল বাজারে চিনির খোঁজে। তারপর মুদির দোকানে একটু কথা বলতে সময় চলে গেল। তা কিছু না, আমি তো বসেই আছি। তবে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে জানেন তো, ছিপে চারা লাগাই, জলে ফেলি, কিন্তু ভাত না একটু নড়ছে না, অথচ টোপটা নেই। জীবনে এমন তো কখনো হয়নি মশাই। ও মা, কোন আপনি কি এনেছেন দেখি? মাধব তার ব্যাগ খুলে সেই চারা দেখালো। গোপালবাবু চোখ ছোট করে চেয়ে থেকে হেসে ফেললেন। এইটা দিয়ে আপনি সারা রাত বসে থাকলেও কিচ্ছু হবে না। তবে ভাববেন না, আমি আগেই বলে রেখেছি, একজন আসছে আমার ঠিক করে রাখা বিশেষ চারা নিয়ে। ততক্ষণ আপনি বসুন, মাছ ধরুন, আর তার আগে এই বলে গামছা খুলে একটা পুঁটুলি বার করলেন। ভেতর থেকে বার করলেন হাতে বানানো নারকেলের নাড়ু, খেজুরের গুড়ের মোয়া আর একরকম চালের লাড্ডু। নিন, খান একটু। রাত্রে পেটে খিদে থাকলে মাছ ধরাও জমে না মশাই। গিন্নি বেশি করে বানিয়েছে, আপনাকেও দিতে বলেছে। দুজনে একসঙ্গে বসে খেতে খেতে গল্প শুরু করল। অন্ধকার ঘন হয়ে এসেছে, ঝিঁঝি পোকার নিরন্তর ডাক, সঙ্গে দূরে কোথাও যেন একঘেয়ে ব্যাঙের সুর। গোপালচন্দ্র হাতের মোয়ায় কামড় দিয়ে বলল, তা এই দিঘিটার একটা ইতিহাস আছে মশাই। কিছুটা তো আগেই বলেছি, এবার পুরোটা বলি, জানা থাকলে মনের জোর বাড়ে। হ্যাঁ বলেন, শুনছি। প্রতি বছর এই দিঘিতে মাছ ধরার প্রতিযোগিতা হতো, বড়ই জাঁকজমক হতো। 50 টাকা টিকিট কেটে ঢুকতে হতো। দেশ বিদেশ থেকে লোক আসতো। একবার কাগজে একবার এই সংবাদ বেরিয়েছিল 1971 সালের ডিসেম্বর মাসে। তা তো জানতাম না, এত বড় মাপের প্রতিযোগিতা হতো। হতোই তো। তবে মজা হলো, সেই প্রতিযোগিতায় সবসময় জিততেন জমিদার মশাই নিজে। একটাই মাছ, বোয়াল। সাইজ দেখলে বিশ্বাস করবেন না, প্রায় 1 হস্ত লম্বা আর 10-12 কেজি ওজন। ওটাকে তুলতে গেলে একা কারো সাধ্য ছিল না। তার মজার ব্যাপার, ওটা সাধারণ টোপে উঠত না। তাহলে কিসে উঠতো? সেটাই তো রহস্য। জমিদার মশাই নিজেই একটা গোপন টোপ ব্যবহার করতেন, কারো সঙ্গে ভাগ করতেন না। এই পর্যন্ত কথাবার্তা চলছিল। ঠিক তখনই দিঘির জলে এক ধরনের ছ্যাঁক করে বড়সড় শব্দ হল। জলের বুক ফেটে যেন কিছু একটা বিশাল আকারের প্রাণী উঠে এলো, আর পর মুহূর্তে তলিয়ে গেল। মাধব চমকে উঠে টর্চের আলো ফেলে দেখল দিঘির জল কাঁপছে, আর বিশাল এক ঢেউ উঠেছে। ওই যে, ওটা নিশ্চয় সেই বোয়াল মাছটা। ধৈর্য ধরুন মশাই, সময় মতো উঠবেই। মাধব টর্চটা একটু পাশে সরাতে যাবে, ঠিক তখনই আলো এসে পড়ল গোপালচন্দ্রের পায়ের কাছে। এতক্ষণ ভাঁজ করা ধুতি দিয়ে ঢাকা ছিল পা, এখন বসার ভঙ্গিতে ধুতিটা সামান্য উঠে এসেছে। মাধবের চোখ স্থির হয়ে গেল পায়ের পাতার দিকে তাকিয়ে। ওটা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। মাধব কিছু বলতে পারল না। বুকের মধ্যে যেন হাওয়া বন্ধ হয়ে এলো, তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে টর্চটা বন্ধ করতে সাহস পাচ্ছিল না, কিন্তু গোপালচন্দ্রের শান্ত গলা আবার শোনা গেল, আলোটা বন্ধ করে দিন মশাই, মাছ পালিয়ে যাবে তো।
দেখিয়ে দিল। চারিদিক অন্ধকারে ডুবে গেল। আবার দিঘির পাশে যেন সমস্ত শব্দ স্তব্ধ। শুধু শোনা যায় গোপালচন্দ্রের শান্ত অথচ কাঁপুনি ধরা কণ্ঠস্বর। তবে আমি কি বলছিলাম যেন, সেই গোপন টোপটার কথা। জমিদার মশাইয়ের খুব কাছের লোক ছিলাম আমি। ওর ভৃত্য মানে ঘরোয়া লোক বলতে যা বোঝেন, সেই সুবাদেই জানতাম অনেক গোপন কথা। সেই টোপের কথাও একদিন জানি, যেটা দিয়ে উনি প্রতি বছর সেই বোয়াল মাছটাকে ধরতেন। আমি তখনই ওনাকে বলি, মশাই এই অন্যায় কাজটা আপনাকে মানায় না। টাকার প্রতিপত্তির লোভে এইভাবে মানুষ ঠকানো যে পাপ, এর ফল ভোগ করতে হবে। তবে আমার এই কথায় ভীষণ রেগে যান উনি। লেঠেল ডেকে আনেন, আমাকে পুকুর পাড়ে ধরে মারে। মেরে মেরে আমার পা ভেঙে দেন। তারপর চাকরি থেকেও তাড়িয়ে দেন। শুধু তাই না, হুমকি দেয় যদি কারোর কাছে এই কথা বলি তাহলে আমার গিন্নিকেও নাকি ছাড়বে না। এই পর্যন্ত শুনে মাধব অনুভব করে এতক্ষণ যার কথার জাদুতে সে আচ্ছন্ন হয়েছিল, তার পায়ের সেই উল্টো দিক ঘোরানো রহস্যটা আসলে কতটা বিভীষিকাময়। তার শরীর দিয়ে ঠান্ডা একটা শিরশিরে স্রোত বইতে থাকে, কিন্তু মুখে কিছু বলতে পারে না। একটা কথা চিন্তা করে মাধব আর বিস্মিত হয়। লোকটার পা দুটো অমন ভাঙা আর উল্টো দিকে থাকা সত্ত্বেও এমন সহজ সরল ভাবে কিভাবে হেঁটে চলে বেড়ায় সে। মাধব দম নিয়ে ধরা গলায় জিজ্ঞেস করে, আপনার সেই গোপন টোপটার কথা তো শুনে কৌতূহল আরো বাড়ছে। সেই রহস্যটা কখন ফাঁস করবেন, বড়ই অধীর হয়ে আছি। আর একটু সবুর করুন মশাই, সব বলবো। সবটা বলার জন্যই তো আজ ডেকেছিলাম আপনাকে। আচ্ছা, আপনি এত কথা বলছেন, যদি জমিদার বাবু শুনে ফেলেন? আপনি তো বললেন উনি আপনাকে হুমকি দিয়েছিলেন। সে ভয় নেই মশাই। এখন তো আর তিনি সেই আগের মতো নন। ভাঙা বাড়ির এক কোণে শয্যাশায়ী হয়ে পড়ে আছেন। জ্যৈষ্ঠের রাত, আকাশে তারার কোনো চিহ্ন নেই, যেন তারা সবাই লুকিয়ে পড়েছে কোনো অজানা আতঙ্কে। তার তবু চুপচাপ রইল। সেই মুহূর্তে হঠাৎ খেয়াল করল টোপটা আবার কোথাও টানছে, কিন্তু সে টেরও পায়নি। চোখ ফেরাতেই দেখতে পেল টোপটা জলে ডুব দিয়ে পরক্ষণেই আবার ভেসে উঠল। এরই মাঝে দূরে কোনো এক জায়গা থেকে একটা আলোর রেখা ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। এখন ভালো করে দেখতে পাচ্ছে হ্যারিকেনের আলো, আর সেই আলোটা যেন বাতাসে দুলে দুলে ধীরে ধীরে এগিয়ে আসছে। মাধবের বুকের ভিতরটা ধরফর করে উঠল, কিন্তু গোপালচন্দ্র মৃদু হেসে বললেন, হয়তো টোপ নিয়ে আসছে। এবার বুঝবেন আসল মাছ ধরা কাকে বলে। হ্যারিকেনের আলোটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল, আর তার সঙ্গে দেখা গেল এক অদ্ভুত নারী মূর্তি। গ্রামের ঘরোয়া শাড়ি পরা, মাথায় ঘোমটা টানা, মুখের কেবল ঠোঁট আর থুতনি দৃশ্যমান, তাও হ্যারিকেনের ম্লান আলোর আভায়। উপরের মুখটা ঘোমটার আড়ালে সম্পূর্ণ গায়েব। গোপালচন্দ্র হাসলেন।
সেই হাসিতে কেমন একটা ঠান্ডা মাধুর্য, আবার একটা চাপা আতঙ্ক। দাদা, পরিচয় করিয়ে দি, আমার গিন্নি। কিন্তু মহিলা কোনো কথা বললেন না, শুধু ঘাড় নাড়িয়ে প্রত্যুত্তর দিলেন। ওই নিঃশব্দ সম্মতির মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিকতা মিশেছিল, যা বোঝা যায় না কিন্তু অনুভব করা যায়। গোপালচন্দ্র বললেন, কই, দাও দেখি বাক্সটা। মহিলা ধীরে ধীরে বাক্সটা তুলে দিলেন তার হাতে। তারপর তিনি আবার বললেন, ঠিক আছে, তুমি যাও, অপেক্ষা করো, আমি মাছটা ধরে মাধব বাবুকে নিয়ে আসছি। মহিলা নিঃশব্দে ঘুরে দাঁড়ালেন। আর তখনই মাধব প্রথমবার টের পেল এই নারীর চলাফেরার কোনো শব্দ নেই, পায়ের আওয়াজ, মাটির ঘর্ষণ, পাতার মচমচ, কিছুই না। চোখের সামনে থেকে ধীরে ধীরে নারীটি দূরে সরে গেলেন। প্রথমে একটু, তারপর আরো একটু, তারপর অনেকটা। এতটাই দ্রুত, এতটাই নিঃশব্দে যে একটা সময় মাধব ভাবল, চোখে কি ধোঁকা লাগছে? এমন হেঁটে যাওয়া তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গোপালচন্দ্র বাবু নিঃশব্দে মাধবের দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, দেখতে চেয়েছিলেন না সেই টোপটা? এই দেখুন। মাধব হাতের টর্চটা এগিয়ে দিল, আর আলো পড়তেই তার চোখের পাতা কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে একটা পচা রক্ত জবা ফুলের মতো আষ্টে গন্ধ যেন কুয়াশার মতো করে চারিদিকের বাতাসে ছড়িয়ে পড়ল। দিঘির পাড়ের হালকা শীতল বাতাসটাও হঠাৎ স্তব্ধ হয়ে উঠল। বাক্সটার ঢাকনাটা পুরোপুরি খোলার সঙ্গে সঙ্গেই মাধব যেন নিজের শরীরটা পেছনে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার পা দুটো অবশ, চোখ দুটো থমকে গেল সেই ভেতরের দৃশ্যটায়। টিনের ভেতরে লালচে আভা ছড়িয়ে থাকা এক রক্তাক্ত বিভীষিকা। সেখানে রাখা রয়েছে সদ্য ছিঁড়ে আনা একটা মানুষ।
ঘটনাটাই তো আপনাকে বলা হয়নি, সেটা শুনুন এবার। জমিদার সত্যব্রত লাহা তার লেটেল দিয়ে আমায় মেরেই ক্ষান্ত হয়নি। প্রতি বছর প্রতিযোগিতার আগের রাতে গ্রামে কেন এক একটা মানুষের মৃতদেহ পাওয়া যায়, কেন তাদের বুক ছিন্ন ভিন্ন থাকে, সেটা যে আমি জেনে ফেলেছিলাম। পাছে সবাই আমার থেকে এটা জেনে যায়, এই আশঙ্কায় শেষমেশ আমার মৃত্যুর কারণ হয়ে উঠল। আর তাই সেই বছর সে আর কাউকে নয়, আমাকেই স্বীকার করলো। এই পর্যন্ত বলেই গোপালচন্দ্র থামলেন। তারপর ফতুয়ার বুকের বোতামগুলো আস্তে আস্তে খুলতে লাগলেন। মাধব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। জামার খোলা ফাঁক দিয়ে সে দেখতে পেল সেই বিভীষিকাময় দৃশ্য, যা কোনো জীবন্ত মানুষের শরীরে থাকার কথা নয়। তার বুকের মাঝখানটা ফাঁপা, অন্ধকারে ঘন ছায়ার মতো কোটরে ভরে আছে সেই জায়গাটা যেখানে হৃদয় থাকার কথা। সেখানে পচা রক্ত, হালকা সবজি, মাংস ঝরছে একটানা, আর কিলবিল করছে অসংখ্য ঘিন ঘিনে সাদা পোকা। কখনো মাধবের পায়ের কাছে পড়ে যাচ্ছে, কখনো ঘাসে হেঁটে যাচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে মাটির উপর। মাধব সেই দৃশ্য দেখে আর ধরে রাখতে পারল না নিজেকে। একদম কণ্ঠ অবধি উঠে এলো বমি। সে পাশে গিয়ে গাছের গুঁড়িতে হেলে পড়ল কাঁপতে কাঁপতে। এদিকে গোপালচন্দ্র আবার ঠান্ডা মাথায় জামার বোতাম লাগাতে লাগাতে বললেন, শুধু আমাকেই নয়, তারপরের বছর আমার স্ত্রীকেও একইভাবে হত্যা করে সে। আমরা দুজনই এখন এই রাম বাগানেই থাকি, দিঘির পাড়ে অপেক্ষা করি কেউ একবার মাছ ধরতে আসবে বলে। তবে বিধির বিচার, ওই শয়তান জমিদারও রেহাই পায়নি। তার জমিদারি চলে যায়, সর্বশান্ত হয়ে পড়ে। আমার মতো মৃত্যুবরণ করা সেই আত্মারাই তারপর থেকে আজও দিঘির পাড়ে ঘুরে বেড়ায় অদৃশ্য হয়ে। গোপালচন্দ্র তখন একটু এগিয়ে এসে বললেন, অনেকদিন ধরেই খুঁজছিলাম এমন একজনকে যার মনে মাছ ধরার নেশা আছে, সাহস আছে, আর আছে সহ্য করার ক্ষমতা। আপনি এসেছেন, তাই এবার সময় হয়েছে প্রতিশোধের। যদি আপনি সত্যব্রত লাহার হৃৎপিণ্ড ব্যবহার করে এই দিঘিতে মাছ ধরতে পারেন, তবেই আমাদের সকলের মুক্তি মিলবে। মাধবের শরীরটা তখনও কাঁপছে, তার হাত অবশ হয়ে আসছে। আর মাত্র কিছু মুহূর্ত, সেই দৈত্যাকার বোয়াল এবার টোপ গিলেছে। আপনি ভয় পাবেন না, আমি চলি। হয়তো এটাই আমাদের শেষ দেখা। এই বলেই তিনি হঠাৎ করেই যেন কর্পূরের মতো এক ঝলকে হাওয়ায় মিলিয়ে গেলেন। সেই মুহূর্তে আমবাগানের সব ডালপালা একসঙ্গে উঠে তাণ্ডব নাচ শুরু করল। যেন একসঙ্গে অনেকগুলো অশরীরী মানবদেহ গাছের ডালে ঝুলে লাফাচ্ছে, পাতা ছিঁড়ে উড়ে যাচ্ছে, বাতাস কাঁপছে। চাঁদের আলো মেঘে ঢেকে চারিদিকে এক গা ছমছমে অন্ধকার ছেয়ে গেল। আর তখনই মাধবের হাতের ছিপে একটা তীব্র টান পড়ল। বর্ষির ফাতনাটা কাঁপছে, দিঘির জলে ঢেউ উঠছে, ধকধক করছে মাধবের বুক। সে জানে, সে অনুভব করছে সেই টোপ কেউ গিলে ফেলেছে। জল থেকে যেন এক রাক্ষসে আকৃতি উঠতে চাইছে। টানাটানিতে বড়শি ছিঁড়ে যাবার উপক্রম। মাধব দাঁতে দাঁত চেপে বড়শি আঁকড়ে ধরে, শরীরের সব শক্তি দিয়ে লড়ছে।
তারপর বহু কষ্টে বহু ধস্তাধস্তির পর সে দেখতে পেল জল খুঁড়ে এক প্রকাণ্ড বোয়াল মাথা তুলে উঠছে। তার চোখ রক্তবর্ণ, দাঁতের ধার দেখে মনে হচ্ছে যেন যেন ছিন্ন ভিন্ন করতে পারে সেই মুহূর্তে। মাছটা ধীরে ধীরে ডাঙায় তুলল মাধব। তারপর স্পষ্ট দেখতে পেল জল মেঘে চকচকে ধাতব বর্ণের চামড়া। পেটের ভেতর থরথর করে কাঁপছে এক টুকরো হৃৎপিণ্ড, যেন সেও প্রাণ খুলে শেষ নিঃশ্বাস নিচ্ছে। মাধব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল কোনো বিজয়ের উল্লাস নেই তার চোখে, নেই কোনো মাছ শিকারের আনন্দ। বুকের ভিতরটা যেন ভারী হয়ে এসেছে। সে বোঝে তার কাজ শেষ, প্রতিশোধ পূর্ণ হয়েছে, রক্তের হিসেব মিলেছে। সে একবার তাকালো গাছপালার দিকে। ঝোড়ো হাওয়ার মতো সব শব্দ থেমে গেছে, নিস্তব্ধ চারিদিক, যেন শতাব্দীর পুরনো আত্মারা একসাথে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, মুক্তির নিঃশ্বাস। সেই বোয়ালটা পড়ে থাকলো দিঘির পাড়ে, আর মাধব পায়ে পায়ে নদীর দিকে রওনা দিল বাড়ি ফেরার জন্য।